ভাইয়া, আপনার মোবাইল থেকে একটা কল করতে দিবেন? দোকানি খাতায় কার যেন নাম্বার লিখছিল। মাথা না তুলেই বিরক্ত স্বরে জিজ্ঞেস করলো, কেন, আপনার মোবাইল নেই? ত্রয়ী জোরপূর্বক হেসে জবাব দিল, আসলে আমার মোবাইলে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। আপনার মোবাইল থেকে একটু কল করতে পারলে খুব উপকার হতো। এটুকু বলেই একটু থামলো সে। পরপর আবার ব্যস্ত কণ্ঠে বলল, প্রয়োজনে আমি টাকা দেব, যত খরচ হয় তার থেকে বেশি দেব। দোকানি এবার কপালে ভাঁজ ফেলে তাকালো ত্রয়ীর দিকে। কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, নাম্বার দিন। ত্রয়ী একটু হলেও আশার আলো খুঁজে পেল। তাড়াহুড়ো করে বলল নাম্বারটা। দোকানি নাম্বারে ডায়াল করে মোবাইলটা বাড়িয়ে দিল তার দিকে। ত্রয়ী মোবাইলটা হাতে নিয়ে কানের কাছে ধরল। রিং হচ্ছে। সময় যত গড়াচ্ছে ত্রয়ীর হৃদস্পন্দন তত বাড়ছে। কত বছর পর সে মায়ের সাথে কথা বলবে। শেষ কবে তার সাথে কথা হয়েছে মনে নেই। মায়ের কণ্ঠ কেমন তাও স্মৃতির অন্ধকারে ঢাকা পড়ে গেছে। এমনকি মায়ের মুখটাও স্পষ্ট মনে নেই ত্রয়ীর। কি নিষ্ঠুর ভাগ্য তার! মা বেঁচে আছেন অথচ তার সাথে দেখা সাক্ষাৎ নেই। তার চেহারা স্মরণে নেই, তার কণ্ঠস্বর স্মরণে নেই। এমন ভাগ্য যেন সৃষ্টিকর্তা আর কাউকে না দেন। বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ত্রয়ীর। ঠিক তক্ষণে কলটা রিসিভ হলো। ও পাশ থেকে ভেসে এলো একটি সুমধুর কণ্ঠস্বর। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ঠিক কত বছর পর, কতদিন পরই কণ্ঠস্বরটি শ্রবণ করল ত্রয়ী, তা সে নিজেও জানে না। কান দুটো যেন হিমেল এক স্রোতে অবশ হয়ে এলো। বুকের গহীন থেকে উঠে এলো অজস্র চাপা আবেগ। অক্ষি কোটর ভরে উঠল নোনা জলে। ত্রয়ী এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। হুট করিয়ে কেঁদে উঠল ঝরঝর করে। চমকে উঠলেন আলেয়া বেগম। বেআকুল হয়ে শুধালেন, এ কি? আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? ত্রয়ী বহু কষ্টে নিজেকে সামলালো। ভেজা কণ্ঠে বলল, মা, আমি আমি ত্রয়ী, তোমার মেয়ে ত্রয়ী। আলেয়া বেগম যেন এক মুহূর্তের জন্য থমকে গেলেন। এই কণ্ঠস্বর, এই স্নিগ্ধ ডাক কতদিন পর, কত প্রার্থনার পর, কত ব্যর্থ চেষ্টার পর অবশেষে শুনতে পেলেন তিনি। চোখ দুটো ছলছল করে উঠল তার। ভেজা কণ্ঠে বললেন, তুই তুই আমাকে কল করেছিস? কত বছর পর। কেমন আছিস মা? ত্রয়ী ফুপিয়ে উঠল। ভয়ার্ত দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে বলল, আমি ভালো নেই মা, একটুও না, তুমি আমার বাঁচাও। আলেয়া বেগম আঁতকে উঠলেন। অস্থির হয়ে বললেন, কেন? কি হয়েছে তোর? আর কোথায় তুই? ত্রয়ী কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, আমি একটা স্টেশনে দাঁড়িয়ে আছি। কোথায় যাব, কি উদ্দেশ্যে যাব, আমি কিছু জানি না, কিছু না। আলেয়া বেগম বিস্মিত হলেন। ঘাড় ঘুরিয়ে তাকালেন জানালার ফাঁক গলিয়ে। বাইরেটা ইতোমধ্যে খুটখুটে আধারে ছেয়ে গেছে। এই রাতে, এই আধারে ত্রয়ী একা একটা মেয়ে একটি স্টেশনে দাঁড়িয়ে আছে ভাবতেই বুকটা কেঁপে উঠল আলেয়া বেগমের। ব্যগ্র কণ্ঠে বললেন, তুই এত রাতে একা স্টেশন দাঁড়িয়ে আছিস? আলেয়া বেগম আর দেরি করলেন না। পা চালিয়ে ছুটে গেলেন বসার কক্ষের দিকে। সেখানে সোফায় বসে ব্যবসায়িক আলাপ করছিলেন সোহরাব হোসেন, সুমন হোসেন এবং তামিম। এই সোহরাব হোসেনের সাথেই দ্বিতীয়বারের মতো বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলিয়া বেগম। আব্দুর রাজ্জাক সাহেবের অকাল প্রয়াণে জীবন যেন থমকে গিয়েছিল তার। শোকে দুঃখে একেবারে ভেঙে পড়েছিলেন। এরপর আশেপাশের আপনজনেরা অনেক বুঝিয়ে প্ররোচনার ছলে এক প্রকার জোর করেই তাকে এই নতুন সম্পর্কে আবদ্ধ করে। সোহরাব হোসেনেরও এটি ছিল তৃতীয় বিয়ে। তার আগের ঘরের সন্তান তামিম। তামিমের বয়স যখন মাত্র ৯ তখন এক দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী। এরপর পরিবারের চাপে সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আলেয়া বেগমকে বিয়ে করতে রাজি হন। তবে এই বিয়ের পূর্বেই আলেয়া বেগম এবং সোহরাব হোসেনের মধ্যে একটি চুক্তি হয়েছিল যে তারা একে অন্যের সন্তানের প্রতি সম্মান, স্নেহ ও দায়িত্বশীলতার পরিচয় দেবেন। আলেয়া বেগম তামিমকে আপন সন্তানের মতো আদরে রাখবেন। বিনিময়ে সোহরাব হোসেনকেও ত্রয়ীর পিতা হয়ে উঠতে হবে। সেদিন পরিবারের চাপে ত্রয়ীকে তার দাদির নিকট রেখে এলেও বাড়িতে ফিরে এক দণ্ডও শান্তি পাননি আলেয়া বেগম। বারবার চোখের সম্মুখে ভেসে উঠেছিল ত্রয়ীর কান্না, মা মা বলে চিৎকার করে তার পিছনে ছুটে আসা। মেয়েটাকে ওভাবে ফেলে এসে কিছুতেই ঠিক হতে পারছিলেন না তিনি। নিজেকে ভীষণ বড় অপরাধী মনে হচ্ছিল, পাষাণ মনে হচ্ছিল। আলেয়া বেগম সেদিনই সোহরাব হোসেনকে কল করেন এবং চুক্তির কথা বলেন। সোহরাব হোসেন নরম মানুষ। তিনি জানেন বাবা ছাড়া এই পৃথিবীটা কত কঠিন। তিনিও ত্রয়ীর পিতা হতে রাজি হয়ে যান। কোনরূপ বাক্য ব্যয় ব্যতীতই মেনে নেন এই চুক্তিকে।
কিন্তু বিয়ের পর বারবার চেষ্টা করেও আলেয়া বেগম ত্রয়ীকে নিজের কাছে আনতে পারেননি। কত শতবার তিনি চেষ্টা করেছেন, ফোন করেছেন, ছুটে গিয়েছেন, কিন্তু প্রতিবারই ত্রয়ীর দাদি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিয়েছেন। সোহরাব হোসেন নিজেও কম চেষ্টা করেননি। মেয়েটিকে তিনি নিজের সন্তানের মতোই কাছে পেতে চেয়েছেন, কিন্তু বারবারই ব্যর্থ হয়ে ফিরে এসেছেন। আর যেহেতু ত্রয়ীর সাথে তার কোনো রক্তের সম্পর্কও নেই, তাই তাকে নিজের নিকটে আনার ক্ষেত্রে ততটা জোরও খাটাতে পারেননি। আলেয়া বেগম চঞ্চল ভঙ্গিতে প্রবেশ করলেন বসার কক্ষে। হাতে ধরা মোবাইলটি হন্তদন্ত হয়ে এগিয়ে দিলেন সোহরাব হোসেনের দিকে। কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বললেন, তুই কল করেছে, দেখুন তো ও কোথায়। আমার মেয়েটা বোধহয় হারিয়ে গেছে। আলেয়া বেগমের কথায় চমকে উঠলেন সোহরাব হোসেন, সুমন হোসেন এবং তামিম। ত্রয়ীর কথা তারা অনেক শুনেছেন, কিন্তু মেয়েটাকে সচক্ষে কখনো দেখা বা তার সাথে কথা বলতে সক্ষম হননি। সোহরাব হোসেন ব্যস্ত হয়ে উঠে দাঁড়ালেন। আলেয়া বেগমের হাত থেকে মোবাইলটা নিয়ে ধরলেন কানের কাছে। স্নেহ ভরা কণ্ঠে বললেন, আসসালামু আলাইকুম মা, কেমন আছো তুমি? তার কথা শেষ হতে না হতেই তামিম মোবাইলটা ছিনিয়ে নিল। সেটা কানের কাছে ধরতে ধরতে বলল, কেমন আছো? ভালো আছি। এসব বাক্যালাপ পরে হবে। আগে ও কোথায় আছে সেটা জেনে নেই। পরপর তামিম সরাসরি ত্রয়ীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। তুমি এখন কোথায় আছো বলো? একটা স্টেশনে। কোন স্টেশন? জানি না। আশেপাশে তাকাও। দোকানপাটের সাইনবোর্ডে ঠিকানা লেখা আছে, পড়ে বলো। ত্রয়ী আশেপাশে তাকালো, অতঃপর ধীর কণ্ঠে বলল ঠিকানাটা। তামিম সবটা শুনে বলল, তুমি এখন যে জায়গায় আছো ওখানেই থাকো। মোবাইলটা কাছাকাছি রেখো। আমাদের লোক যাচ্ছে, ওরা তোমাকে নিয়ে আসবে। এইটুকু বলে থামল সে। দম নিয়ে ফের বলল, সম্ভব হলে একটু ভিড়ভাট্টা আছে এমন জায়গায় দাঁড়াও। আজকাল কাউকে বিশ্বাস করতে নেই। স্টেশনে তোমাকে একা দাঁড়িয়ে থাকতে দেখে কিছু কাপুরুষ বিরক্ত করতে চলে আসতে পারে। আমি আপাতত রাখছি। তামিম কল কেটে দিল। ত্রয়ী মোবাইলটা দোকানিকে ফেরত দিয়ে দাঁড়িয়ে রইল ওখানেই। আপাতত ভিড়পূর্ণ জায়গা বলতে এটাই আছে। তাছাড়া তামিম আবার কল করার কথা বলেছে। দোকানির নাম্বারে তারা কেউ কল করলে সে এখানে দাঁড়িয়ে বুঝতে পারবে। ত্রয়ীর দেওয়া ঠিকানার খুব কাছেই ছিল সুমন হোসেনের শালা, অর্থাৎ লুৎফা বেগমের ভাই লিমন আহমেদের বাসা। সুমন হোসেন সাথে সাথে তাকে কল করলেন, যেতে বললেন ত্রয়ীকে আনার জন্য। এরপর তারাও আর সময় ব্যয় করলেন না। ওই রাতেই তিনজনই রওনা দিলেন ঢাকার উদ্দেশ্যে। আলিয়া বেগমও যেতে চাইলেন তাদের সাথে, কিন্তু এই রাতে তাকে সঙ্গে নিল না কেউ। তাছাড়া কালই তো আবার তারা সবাই ফিরে আসবে। তামিমের কল কাটার 30 মিনিটও গড়ালো না। এর মধ্যে একটি কল এলো দোকানির নাম্বারে। ও পাশ থেকে বোধহয় জিজ্ঞেস করা হলো। ত্রয়ী আছে, ত্রয়ীকে দিন। দোকানি বেশ রুক্ষ কণ্ঠেই জবাব দিল। ত্রয়ী পাশেই দাঁড়ানো ছিল। সে শুনল সবটা, বুঝলো এটা তার কল। ত্রয়ী মেকি হাসলো, আমতা আমতা করে দোকানিকে বলল, আমি ত্রয়ী, এটা আমার কল। মোবাইলটা আবার একটু দিন না, আমি একটু কথা বলছি। দোকানি চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে মোবাইলটা দিল ত্রয়ীকে। ত্রয়ী কথা বলল। তার দাঁড়িয়ে থাকার নির্দিষ্ট স্থানের নাম বলে ওখানেই দাঁড়িয়ে রইল। মিনিট দুয়েকের মধ্যেই লিমন আহমেদ এসে দাঁড়ালো সেখানে। আশেপাশে তাকিয়ে শুধালো। স্ত্রী কে? ত্রয়ী তাকালো তার দিকে। পরিপাটি পোশাকে আবৃত লোকটা। বয়সটা একদম কমও নয়, আবার বেশিও নয়। এই 35 থেকে 40-এর মধ্যে হবে বোধ হয়। ত্রয়ী এগিয়ে গিয়ে দাঁড়ালো তার অভিমুখে, মিনমিনে কণ্ঠে জবাব দিল, আমি ত্রয়ী। লিমন আহমেদ আলতো হাসলেন। ত্রয়ীর মাথায় হাত রেখে স্নেহ ভরে বললেন, তুমি স্ত্রী? আমি লিমন আহমেদ, সম্পর্কে তোমার মামা হই। তোমার কথা অনেক শুনেছি আলিয়া ভাবির মুখে। দেখতেও তুমি একদম তার মতো। এইটুকু বলে থামলেন তিনি। দম নিয়ে ফের বললেন, তোমার বাবা, ভাই আর চাচা ইতোমধ্যে রওনা দিয়েছে। আপাতত তুমি আমার সাথে চলো, আমার বাসায় থাকবে। তারপর ওরা এলে ওরা তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাবে। ত্রয়ী আশেপাশে তাকালো। সেই লোকগুলো এখনো তার চারিধারে একটু দূরত্ব নিয়ে ঘুরঘুর করছে। হয়তো স্টেশন পুরোপুরি ফাঁকা হওয়ার অপেক্ষা করছে। ত্রয়ী আর দ্বিরুক্তি করল না। লিমন আহমেদের সাথে চলে এলো তার বাড়িতে। লিমন আহমেদের বাড়ি স্টেশনের কাছাকাছি। 2টি কক্ষ, একটি ওয়াশরুম এবং একটি রান্নাঘর বিশিষ্ট তার বাসা। ত্রয়ী যাওয়ার পরে লিমন আহমেদের স্ত্রী মুক্তা বেশ হাসি মুখে গ্রহণ করলো তাকে। মুক্তার বয়স খুব একটা বেশি নয়, ত্রয়ীর থেকে কিছুটা বড় হবে হয়তো।
কেবল ছোট ছোট দুটো বাচ্চা। একটির বয়স 3.5 বছর এবং অন্যটির 1.5। লিমন আহমেদের বাড়িতে যেতেই মুক্তা ত্রয়ীকে ফ্রেশ হতে বলল। তারপর বেশ আদর যত্ন করে খাইয়ে একটি কক্ষ গুছিয়ে ঘুমাতে দিল তাকে। রাত্রি গভীর। চারপাশটা নীরব নিস্তব্ধতায় ছেয়ে গেছে। ত্রয়ী বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে। ঘুম নেই তার 2 চোখে। লিমন আহমেদ এখনো তার অচেনাই বটে। এই অচেনা লোকটার হাত ধরে তখন ওভাবে চলে আসাটা কি উচিত হয়েছে ত্রয়ীর? বুঝে উঠতে পারছে না সে। এই লোকটা যদি ঠক প্রতারক হয়ে থাকে, আজকাল এই নিষ্ঠুর দুনিয়ায় বিশ্বাস করতে আছে কে? লোকটা হয়তো তাকে একা দেখেছে। সে যখন মায়ের সাথে কথা বলছিল তখন শুনে নিয়ে পরে সে অনুরূপ অভিনয় করে এখানে নিয়ে এসেছে। আর ত্রয়ীও তা বিশ্বাস করে নিয়েছে। যদি তেমনই কিছু হয় তবে ত্রয়ী এখন কি করবে? কোথায় যাবে? এক বিপদ থেকে পরিত্রাণ পেতে না পেতেই সে আবার অন্য বিপদে পড়ল না তো? ত্রয়ীর বুক কেঁপে উঠল, গলা শুকিয়ে এলো। এখন তার পরিস্থিতিটাই এমন যে না চাইতেও হাজারো অতিরিক্ত চিন্তা মাথায় এসে যায়। কাউকে বিশ্বাস হয় না। মনে হয় সব স্থানেই তার জন্য বিপদ, অবহেলা, লাঞ্ছনা, কষ্ট ওত পেতে রয়েছে। ত্রয়ীর এইসব আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই তার দরজায় টোকা পড়ল। ওপাশ থেকে মৃদু স্বরে ভেসে এলো, ত্রয়ী। ত্রয়ী চমকে উঠল। মুক্তার কণ্ঠ মনে হচ্ছে। কিন্তু সে এত রাতে ডাকছে কেন? কি উদ্দেশ্য তাদের? এত রাতে ডেকে নিয়ে আবার তার সাথে খারাপ কিছু করবে না তো? ত্রয়ীর কি এই মুহূর্তে দরজা খোলাটা ঠিক হবে? না খুললেও তো ভালো দেখায় না। ত্রয়ী যেমনটা ভাবছে তেমন যদি না হয়, মুক্তা কোনো ভালো উদ্দেশ্য নিয়েও তো তার নিকট আসতে পারে। তবুও সাবধান হওয়াটা বাঞ্ছনীয়। মেয়েটা এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো আশেপাশে। ভারী কিছু একটা খুঁজল সে। দরজা খুলে যদি নেতিবাচক কিছু দেখা যায় তাহলে সেটা দিয়ে অন্তত নিজের আত্মরক্ষার একটু চেষ্টা করা যাবে। কিন্তু ত্রয়ী হতাশ হলো। কক্ষের মধ্যে তেমন ভারী কিছুই চোখে পড়ল না তার। শেষে আর উপায় না পেয়ে বিছানার পাশে টেবিলের উপরে রাখা পানিপূর্ণ জগটা হাতে তুলে নিল সে। এটা একটু হলেও ভারী আছে। জগটা হাতে নিয়ে ধীরে ধীরে দরজার নিকট এগিয়ে এলো ত্রয়ী। কাপা হাতে খুলল দরজাটা। অমনি চোখের সম্মুখে ভেসে উঠল মুক্তার হাসিমাখা মুখটা। বেশ হাস্যোজ্জ্বল কণ্ঠেই বলল, ত্রয়ী, তোমার বাবা, ভাই আর চাচা এসেছেন, ডাকছেন তোমাকে। আমি এত করে বললাম মেয়েটা ঘুমাচ্ছে, ওকে ওই মুহূর্তে বিরক্ত করার দরকার নেই, তারাও যেন হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম নেয়। কিন্তু কে শোনে কার কথা? এইটুকু বলে থামল সে। দম নিয়ে ফের বলল, এসো তুমি, তাদের সাথে দেখা করো, তারাও একটু শান্তি পাক। ত্রয়ী হাতের জগটা কক্ষে রেখে মুক্তার পিছু পিছুই বেরিয়ে এলো। দেখা পেল দুজন ব্যক্তির। একজন মধ্যবয়স্ক, চুলধারিতে পাক ধরেছে তার। পরনে সাদা পাঞ্জাবি, তবে বেশ সুস্বাস্থ্যের অধিকারী লোকটা। আর অন্যজন তরুণ। ওই মধ্যবয়স্ক লোকটার চেহারার সাথে বেশ মিল রয়েছে তার। তরিকে দেখেই মধ্যবয়স্ক লোকটা এগিয়ে এলেন তার দিকে। মেয়েটার মাথায় হাত রেখে বললেন, কত বড় হয়ে গেছো, তোমাকে বাস্তবে দেখার সৌভাগ্য আগে কখনো হয়নি আমার। তবে ছবিতে দেখেছিলাম, আলিয়া দেখিয়েছিল, সেখানে এইটুকু ছিলে তুমি। লোকটা হাত দিয়ে নিজের হাঁটু অবধি ইশারা করলেন। এরপর আবার বললেন, আমি হয়তো তোমার জন্মদাতা পিতা নই, তবে সম্পর্কে আমি তোমার পিতাই হই। আজ থেকে তুমি আমাকে বাবা বলে ডাকবে, সব সময় বাবার মতোই মনে করবে। আমি মনে মনে তোমাকে নিজের মেয়ে হিসাবে মেনে নিয়েছিলাম। সেই আলিয়ার সাথে সেদিন বিয়ে হলো সেদিনই, তবে অধিকার না থাকায় নিজের কাছে নিয়ে যেতে পারিনি। তার কথা শেষ হতে না হতেই তরুণ ছেলেটা এগিয়ে এলো। ওষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আমি তামিম, সম্পর্কে তোমার ভাই হই। মায়ের সাথে বাবার বিয়ে হওয়ার পর মা বলছিল আমার একটা পুতুলের মতো দেখতে বোন আছে। সত্যি তুমি পুতুলের মতো দেখতে। এইটুকু বলে থামলো তামিম। দম নিয়ে ফের বলল, তুমি আমার ছোটই হবে। আজ প্রথম দেখা বলে তুমি করে বললাম। এরপর থেকে কিন্তু তুমি আপনি আগে করতে পারবো না। তুমি আমাকে তুই করেই বল, আমি তোমাকে তুই করেই বলবো। যেমন আমাদের ছোট্টাকে বলি আমাদের ছোট্ট, কিন্তু আরো একটা বোন আছে, ওর নাম তৃপ্তি। বিনিময়ে ত্রয়ী শুধু মাথা নাড়ল, বলল না কিছুই। সবকিছু কেমন যেন তার নিকট স্বপ্নের মতো মনে হচ্ছে। এই মুহূর্তে তার অভিমুখে যা ঘটছে এসব কি সত্যি, নাকি সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে? ত্রয়ীর কেন যেন মনে হচ্ছে এই সবটাই তার স্বপ্ন, ভ্রম।
একটু পরে স্বপ্নও ভেঙে যাবে, আর এই সুখকর মুহূর্তগুলো তার জীবন থেকে হারিয়ে যাবে। আবার সে পতিত হবে সেই কষ্টকর, অবহেলিত, নিঃসঙ্গ জীবনে, যেখানে থাকে ভালোবাসার মতো কেউ থাকবে না, তার আপন বলতে কেউ থাকবে না। আবার সে একা হয়ে যাবে, ভীষণ একা। দুপুর গড়িয়ে বেলা প্রায় বিকালের পথে। আকাশে সূর্যটা ইতোমধ্যে ঢলে পড়েছে একদিকে। ত্রয়ীরা কেবলই বরিশাল এসে পৌঁছালো। সোহরাব হোসেন এবং তামিম রাতের বেলাতেই ত্রয়ীকে নিয়ে বরিশাল ফিরতে চেয়েছিলেন, তবে তাদের এই সিদ্ধান্তে বাদ সাধেন লিমন হোসেন এবং মুক্তা। তারা সকালে তাদের না খাইয়ে দাইয়ে ছাড়বেন না বলে একদম জেদ ধরে বসেন। কি আর করার, তাদের জেদের কাছে হার মেনে রাতের বাকি অংশ তো থাকতেই হয়েছে। তারপর সকালে খেয়ে দিয়ে তবেই মুক্তি মিলেছে সবার। আর তারপর বরিশাল তাদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে যতটা সময় লেগেছে আর কি। ত্রয়ীকে নিয়ে বাড়ির ভিতরে ঢুকতেই তার উপর এক প্রকার হামলে পড়লেন আলিয়া বেগম। বাড়ির কাছাকাছি এসেছে শুনেই তিনি বসার কক্ষে এসে বসেছিলেন। অপেক্ষায় ছিলেন মেয়ের আগমনের। এত বছর পর মেয়েকে কাছে পেয়ে নিজেকে আর ধরে রাখতে পারলেন না তিনি। ঢুকরে কেঁদে উঠলেন ত্রয়ীকে নিজের সাথে জড়িয়ে ধরে। ভেজা কণ্ঠে বললেন, কত বছর পর তোকে দেখলাম মা। আমার নারী সেরা ধন তুই, আমার অংশ, অথচ তোকে একটাবার দেখারও অধিকার ছিল না আমার। এত বছর পর মাকে কাছে পেয়ে মায়ের মুখ দর্শনে ত্রয়ীও নিজেকে ধরে রাখতে পারল না। ঝরঝর করে কেঁদে উঠল। কতদিন পর সে মায়ের গায়ের গন্ধ পেল। কেমন মমতাময়ী সে গন্ধ। মায়েদের গা থেকে বুঝি এমনই গন্ধ আসে জানা ছিল না ত্রয়ীর। অবশ্য মায়ের মুখটাই তো সে ভুলে গিয়েছিল। আজ কত বছর পর মাকে আবারও দেখল সে। মা মেয়ের এমন আবেগঘন মুহূর্তে কেউই বিরক্ত করল না তাদের। তারা নিজেরাই কেঁদে কেটে একসময় শান্ত হলো। আলেয়া বেগম নাক টানলেন। মেয়ের হাত ধরে বললেন, জানিস তো মা, এই পৃথিবীটা বড্ড কঠিন। বিধবা বা ডিভোর্সি নারীদের জন্য আরও কঠিন। তোর বাবা মারা যাওয়ার পর আমি ভীষণ ভেঙে পড়েছিলাম। ভেবেছিলাম আর বিয়ে টিয়ে করব না, তোকে নিয়েই বাকিটা জীবন কাটিয়ে দেব। কিন্তু তোর দাদা বাড়িতে আমাদের দেখার মতো কেউ ছিল না। ভাই মারা যাওয়ার পর তোর চাচারা আমাদের উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তারপর ঠাঁই নিলাম বাবার বাড়িতে। কিছুদিন পরে অনুভব করলাম সেখানেও আমরা বোঝা হয়ে উঠেছি। এরপর আপনজনদের জোরাজুরি, প্ররোচনায় এবং নিজেকে বাঁচাতে দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলাম। এটুকু বলে থামলেন তিনি। ধরা গলায় ফের বললেন, বিয়ের পর তোকে কতবার আমার কাছে আনতে চেয়েছি, তোর সাথে দেখা করতে চেয়েছি, কিন্তু তোকে নিয়ে কাছে আনা তো দূরে থাক। তোর দাদি আমাকে তোর সাথে দেখাই করতে দেননি। ওখানে অবশ্য তারও দোষ নেই। তিনি ভেবেছিলেন তোকে আমার কাছে আনলে তুই খারাপ থাকবি। সেখানে তোর রক্ত, তোর চাচারাই তোর দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। সেখানে অন্য পুরুষ, তোর মায়ের দ্বিতীয় পক্ষের স্বামী দায়িত্ব নেবেন কিভাবে? আর দায়িত্ব নিলেও হয়তো তোকে আর ভালো রাখতে পারবে না। আজকাল আপনজনরাই আপনজনদের ভালো রাখে না। সেখানে তো পর সবাই তোকে ফেলে দিলেও তোর দাদি তোকে ফেলে দিতে পারেননি। তিনি তার ছেলের রেখে যাওয়া শেষ স্মৃতি অর্থাৎ তোকে সর্বদা নিজের কাছে আগলে রাখতে চেয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত মহান সৃষ্টিকর্তা তাকেও নিজের কাছে ডেকে নিলেন। দীর্ঘশ্বাস ফেললেন আলেয়া বেগম। ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে বললেন, যাক, বাদ দে সেসব কথা, পুরনো কথা। আজ থেকে তুই আমার সাথে থাকবি, এ বাড়ি মেয়ে হয়ে থাকবি। ত্রয়ীর আখিদয় অশ্রুকণায় টলমল করে উঠল। এ অশ্রু দুঃখের নয় বরং সুখের। এত সুখও বুঝি তার কপালে ছিল। লোক মুখে প্রচলিত দুঃখের পরেই নাকি সুখ মিলে। তবে কি বিস্তর দুঃখের পর ত্রয়ীর কপালে অবশেষে সুখের দেখা মিলল, নাকি এ কেবলই ক্ষণিকের স্বপ্ন, যে স্বপ্ন যে কোনো সময় ভেঙে যেতে পারে? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ত্রয়ীর। অতীতের গহ্বর থেকে বেরিয়ে এলো সে বর্তমানের প্রাঙ্গণে। উপলব্ধি করলো এই সুখ ক্ষণিকের নয়। যদি ক্ষণিকের হতো তবে এতদিনে এই সুখের রেশ কেটে যেত। মাস ছয়েক পূর্বে ত্রয়ী যখন এ বাড়িতে পা রেখেছিল তখন এ বাড়ির লোকগুলো তাকে কোনো প্রশ্ন করেনি। সে কোথা থেকে এসেছে, কোথায় ছিল, অত রাতে স্টেশনে কিভাবে গেল, কিচ্ছু না। শুধু ত্রয়ী নিজে থেকে মুখ ফুটে বলেছিল সে হারিয়ে গিয়েছিল, ব্যাস ওইটুকুই। তারপর আর তার অতীত নিয়ে কখনো এ বাড়ির মানুষগুলো কোনো ধরনের কোনো কথা তোলেনি। এ বাড়িতে এসে ত্রয়ী মা, বাবা, ভাই বোন, চাচা, চাচি সব পেয়েছে।
এই বাড়ির মানুষগুলো তাকে এমনভাবে আপন করে নিয়েছে যেন তাদের মধ্যে কত বছরের সম্পর্ক। তারা একে অপরের কত চেনা। সোহরাব হোসেন ত্রয়ীর জন্মদাতা পিতা না হয়েও একজন পিতার মতো তাকে আগলে রেখেছেন। আর তামিম সামাজিক নিয়মে সৎ ভাই হলেও রক্তের দিক বিবেচনা করলে তাদের মধ্যকার সম্পর্কে বিস্তর দূরত্ব। তবে সেই দূরত্ব সে রাখেনি। ত্রয়ীকে নিজের আপন বোনের মতোই রেখেছে সে। তৃপ্তিকে সে যেভাবে স্নেহ করে ভালোবাসে ত্রয়ীর বেলায়ও ঠিক তেমনই। ত্রয়ীর মাঝে মাঝে ভীষণ অবাক লাগে। সারা জীবন যেখানে সে এরও ঠেলা খেয়ে বেঁচেছিল সেখানে আসে এ বাড়িতে শুধু আশ্রয়ই নয়, সাথে একটি সুন্দর পরিবারও পেয়েছে, ভালোবাসার মানুষ পেয়েছে। ভোরের আলো ফুটেছে। নিশীথের আধার কেটে শহরটা ভোরে উঠতে শুরু করেছে সূর্যের উজ্জ্বল আলোয়। শিষ্য সকাল সকাল ঘুম থেকে উঠেই বেরিয়ে পড়েছে রবি, আলভি এবং নয়নকে নিয়ে। ত্রয়ীকে খুঁজে বের করতে হবে, কিন্তু খুঁজবে কোথায়? শিষ্য বেশ খানিকটা সময় নিয়ে ভাবল। হঠাৎ তার মস্তিষ্কে হানা দিল কলেজের কথা। যাই হয়ে যাক না কেন ত্রয়ী পড়াশোনা বন্ধ করবে না। মেয়েটা নিজের পায়ে দাঁড়ানোর যে চরম আগ্রহ, অন্তত নিজের ভাগ্য ফেরানোর জন্য হলেও ত্রয়ী পড়াশোনা বন্ধ করবে না। আর পড়াশোনা বন্ধ করতে না চাইলে অবশ্যই তাকে কলেজে যেতে হবে। ত্রয়ীকে যেহেতু গতকাল এই অঞ্চলে দেখেছে, এর মানে সে এই অঞ্চলের কোনো না কোনো কলেজে পড়ে। শীর্ষের ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটে উঠল। সকলকে তাড়া দিয়ে বলল, আশেপাশে সকল কলেজগুলোতে খোঁজ নে, কোথাও তাসফিয়া ত্রয়ী নামের কেউ আছে কিনা। এক একজন এক এক কলেজে যাবি, তাহলে খুঁজতে সুবিধা হবে। রবি শুনল শিষ্যের কথা। গত 6 মাস যাবৎ সে দেখছে তার বন্ধুর অবস্থা। আর সে এও জানে কেন ত্রয়ী বাড়ি ছেড়েছিল। এত কিছুর পরেও কি ত্রয়ী এখনো শিষ্যের আছে, কিংবা শিষ্যকে ভালোবাসে? শিষ্য চাইলে কি মেয়েটা খুব সহজে ফিরে যাবে তার সাথে? হতাশার নিঃশ্বাস ফেলল রবি। আলভের দেহের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে ছড়া কাটতে শুরু করলো। শীর্ষ ভাই হরণ হয় এ খুঁজছে নিজের বউ, কি জানি এত দিনে তার বউয়ের মনের ঘরে জায়গা করে নিয়েছে কিনা অন্য কেউ। শিষ্যের মেজাজ বিগড়ালো। এমনি বউকে খুঁজে পাচ্ছে না সে, তার চিন্তায় চিন্তায় দিশেহারা মন মস্তিষ্ক সবসময় দিশেহারা হয়ে থাকে। এর মধ্যে আবার রবির এসব অলক্ষণে কথাবার্তা। ত্রয়ীর মনে অন্য কেউ জায়গা করে নিবে মানে কি? সে এখনো ত্রয়ীর স্বামী। স্বামী বর্তমান থাকতে তার স্ত্রীর হৃদয়ে অন্য কেউ জায়গা করে নিবে মানে কি? আর নিলেও শিষ্য কি তাকে ছেড়ে দিবে নাকি? মেরে মাটিতে পুঁতে দেবে। শিষ্য কটমট করে তাকালো রবির দিকে। দাঁতে দাঁত পিষে বলল, সেই মনের ঘরের দরজায় আমি মারলাম একটা লাথি। ওমা, ভেতর থেকে দেখি বেরিয়ে এলো এক ষণ্ডার নাতি। সেই ষণ্ডার নাতিকে করলাম ভাজা ভাজা, জাপটে ধরে খাইয়ে দিলাম তোকে, হরমজাদা। আলভি এবং নয়ন ফিক করে হেসে দিল রবি শিষ্যর কবিতা শুনে। রবি সোজা হয়ে দাঁড়ালো, নাক মুখ কুঁচকে বলল, সিসি শীর্ষ, তুই কি না শেষ পর্যন্ত আমাকে ঠান্ডা খাওয়াতে চাইছিস? এই তোর বিবেক, এই তোর বন্ধুত্ব। ওটা সান্ডা হবে না, সান্ডার নাতি হবে। শীর্ষ স্যার আপনাকে বড় সান্ডা না, বরং সান্ডার পুচকে নাতিকে খাওয়াতে চাইছে। নয়নের কথা শেষ হতে না হতে আলভি বলল, কি বিশাল কপাল তোর, একদম সিঙ্গাপুরের রাস্তার মতন বিশাল। বাংলাদেশের মাটিতে বসে আরবের সান্ডা গিলতে পারবি। কেমন আরব শেখদের মতো ব্যাপার স্যাপার। রবি কটমট করে তাকালো আলভির দিকে। আলভি পাত্তা দিল না ততটা, বরং মুখ বাঁকিয়ে বলল, ওভাবে তাকাবি না। শিষ্য তো বলেছে সান্ডার নাতিকে ভাজা ভাজা করে খাওয়াবে। আমি আর ওই ভাজাভাজির ঝামেলায় যাব না, কাঁচাই খাইয়ে দেব বেয়াদব। রবি হেঁপে গেল, অশ্রু ভাগা করলো শক্ত কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু কণ্ঠ থেকে কোনো শব্দ বের করার পূর্বেই শিষ্য থামিয়ে দিল তাকে। কপালে ভাঁজ ফেলে বলল, তোদের ফালতু কথা সব বন্ধ কর। আমরা এখানে যে কাজের জন্য এসেছি তাই কর। আশেপাশে দেখ কয়টা কলেজ আছে, সবাই আলাদা আলাদা কলেজে চলে যা। কেউ আর কোনো কথা বাড়ালো না। আলভি রবির দিকে তাকিয়ে ভেঙচি কাটলো একটা, অতঃপর চলে গেল নিজের কাজে। এখন কলেজ খুঁজতে হবে, আর তারপর ত্রয়ীকে। কিছুটা সময় অতিবাহিত হলো। রবি এই মুহূর্তে একটি কলেজের অভিমুখে দাঁড়িয়ে আছে। ইন্টার থেকে অনার্স পর্যন্ত এই কলেজে শিক্ষাদান করা হয়। মাত্রই সে কলেজ থেকে বেরিয়ে এখানে দাঁড়িয়েছে। ত্রয়ীর খোঁজ নিয়েছে পুরো কলেজে, কিন্তু কোথাও ওই নামের কাউকে খুঁজে পায়নি সে। শিক্ষার্থীদের মধ্যে খুঁজলো, সেখানেও দেখা নেই। রবি পকেট থেকে মোবাইল বের করলো শিষ্যকে কল করার উদ্দেশ্যে, তাকে সবটা জানাতে হবে। কিন্তু তখনই তার সম্মুখ ভাগ থেকে ভেসে এলো একটি মেয়েলি কণ্ঠ। এই বিটকেল লোক, আপনারা এখন যাননি? গতকাল তো একদম ঢাকায় যাবেন বলে হেদিয়ে মরলেন।
আমাদের বাড়িতেও থাকলেন না। রবি চোখ তুলে তাকালো। প্রথমে চিনতে না পারলেও স্বল্প সময়ের ব্যবধানে সে চিনতে পারল মেয়েটিকে। এ তো ওই তামিমের বোন, যে ফেস প্যাক দিয়ে গতকাল তার মানিজ্যত নিয়ে টানাটানি বাঁধিয়েছিল। তবে পরক্ষণেই রবির স্মরণে এলো এই মেয়েটি তাকে বিটকেল বলেছে। মেজাজ বিগড়ালো তার। এই মেয়েটা গতকালও তাকে অপমান করেছে, আজ আবার বিটকেল বলল। রবি কটমট করে বলল, তুই কি করে বললি আমি বিটকেল? তা নয়তো কি, গতকাল আমার ফেস প্যাকটা নষ্ট করে দিলেন, বিটকেল লোক একটা। যত বড় মুখ নয় তত বড় কথা। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তাও শেখনি, অভদ্র মেয়ে। আপনি কি আমার মুখের আকার আর কথার আকার মিলিয়ে দেখেছেন যে কোনটা বড় কোনটা ছোট? নয়তো কিভাবে বুঝলেন আমার যত বড় মুখ নয় তত বড় কথা? এই কথার পরিপ্রেক্ষিতে রবি কী জবাব দেবে ভেবে পেল না। শুধু দাঁতে দাঁত পিষে বলল। বেয়াদব মেয়ে। মানুষ কথায় না পেরে উঠলে এমনই বলে। রবি এবার ক্ষেপে গেল আরো। রুক্ষ কণ্ঠে বলল, ওই মেয়ে, মুখ সামলে কথা বলো, নয়তো এমন থাপ্পড় মারবো দুদিন ঘুরতে থাকবে। তৃপ্তি কিঞ্চিত এগিয়ে এলো রবির দিকে। মুখ বাঁকিয়ে বলল, দেখি আপনার হাতে কত জোর, মারুন তো থাপ্পড়। আমি কিন্তু সত্যি সত্যি থাপ্পড় মেরে দেবো। তাহলে আমিও শীষ দেব। আর শীষ দেওয়ার সাথে সাথে মনে করবেন আমার বন্ধু বান্ধব সব ছুটে আসবে। তারপর আমাকে থাপ্পড় মারার অপরাধে আপনাকে এমন কেলান কেলাবে না, হেঁটে আর বাড়ি যেতে পারবেন না। রবি কিছু বলতে গিয়েও থেমে গেল। তাকালো আশেপাশে। এই এলাকা তার নয়, এলাকার তেমন কাউকে চিনেও না। সে এখানে একদম নতুন। সে যদি বিপদেও পড়ে কেউ তাকে বাঁচাতে আসবে না। আর আজকালকার যে ছেলে মেয়ে, এরা বয়সন্ধিতে পা দিলেই নিজেদের বিশাল কিছু ভেবে বসে। শরীরে টকবগে রক্তের দাপটে দিশেহারা হয়ে ওঠে। এই তৃপ্তি একটি ডাক দিলে দেখা যাবে এরা দলবল নিয়ে হাজির। তারপর তার কোনো কথা নেই, বার্তা নেই, মারামারি শুরু। তার থেকে এই মুহূর্তে এখানে কথা না বাড়ানোই শ্রেয়। রবি একটু কেশে গলা পরিষ্কার করলো, ঢোক গিলে বলল, আজ আমার একটা জরুরি কাজ আছে বলে চলে যাচ্ছি, নয়তো তোমার শীষের জোর কত দেখে যেতাম। কথাটা বলে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল ওই স্থান থেকে। তৃপ্তি ভেঙচি কাটল। সেও আর দাঁড়ালো না। ওদিকে ক্লাসের ঘন্টা পড়েছে। দ্রুত চলে গেল ক্লাসে। মধ্য দুপুর। আকাশে সূর্যটা তেজ ছড়িয়ে যাচ্ছে এখনো। তৃপ্তি কেবলই ফিরল কলেজ থেকে। এসেই বসে পড়ল বসার কক্ষে সোফায়। সাথে সাথে রান্নাঘর থেকে খুন্তি হাতে বেরিয়ে এলেন আলিয়া বেগম। ঝাঁঝালো কণ্ঠে বললেন, কতদিন তোকে বলেছি কলেজ থেকে এসেই এভাবে ওখানে সেখানে ধূপধাপ বসে পড়বি না। বাহির থেকে এসেছিস, কত ধুলাবালি গায়ে রয়েছে, আগে ফ্রেশ হবি তারপর বসবি। ত্রয়ী আজ কলেজে যায়নি। সকালে সবাই অফিস এবং কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে থাকে শুধু আলিয়া বেগম এবং লুৎফা বেগম। তার উপর আবার তামিম অসুস্থ, তাই আজ ত্রয়ীও থেকে গেছে। তামিমের একটু দেখভাল করলে বা টুকটাক কাজে এগিয়ে দিলেও মা চাচির উপর চাপ কম পড়বে। আলিয়া বেগমের ঝাঁঝালো কণ্ঠস্বর শুনে বেরিয়ে এলো সে। মায়ের কথার মধ্যে বাদ সেধে বলল, ওকে এভাবে বলছো কেন? সারাদিন পর বাসায় এসে হয়তো একটু ক্লান্ত বোধ করছে, তাই বসে পড়েছে। পরপর ত্রয়ী তাকালো তৃপ্তির দিকে। নরম কণ্ঠে বলল, তোমার রুমে যাও, ফ্রেশ হয়ে নাও, দেখবে ভালো লাগবে। তৃপ্তি উঠে দাঁড়ালো। ব্যাগ কাঁধে নিয়ে কিছুটা দূরে গিয়ে থেমে গেল আবার। পিছন ঘুরে বলল, ওহ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি। আলেয়া বেগম কপাল কুঁচকে শুধালেন, কি কথা? এই বিটকেল লোকটাকে আজ আমার কলেজের সামনে দেখেছি। কোন বিটকেল লোক? ওই তামিম ভাইয়ার সাথে যে এসেছিল গতকাল আমার ফেস প্যাকটা নষ্ট করে দিল তাকে। আলেয়া বেগম অবাক হলেন। কণ্ঠে অবাকতা নিয়েই বললেন, ওরা না গতকালই ঢাকার জন্য চলে গেল? কি জানি, আজ তো দেখলাম আমার কলেজের সামনে। ওরা যদি বরিশালেই থেকে থাকে তাহলে আমাদের বাসায় থাকলো না কেন? আমি কি জানি, আমি দেখেছি তাই বললাম। দাঁড়া, তামিমকে জিজ্ঞেস করে দেখি। আলেয়া বেগম চলে গেলেন। তৃপ্তিও আর দাঁড়ালো না ওখানে। ব্যাগ কাঁধে নিয়ে চলে গেল নিজ কক্ষে। শিষ্য, আলভি, রবি এবং নয়ন একটি হোটেলে দুপুরের খাবার খেতে বসেছে। ইটের দেয়াল বিশিষ্ট টিনের চাল যুক্ত হোটেলটা। পরিবেশও তেমন পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এখানে আশেপাশে ভালো কোনো রেস্টুরেন্টও নেই যে সেখানে খেতে যাবে। তেমন রেস্টুরেন্ট খুঁজতে হলেও ওই ঘন্টাখানেকের পথ আবার পাড়ি দিয়ে মূল শহরে যেতে হবে। সকাল থেকে এই পর্যন্ত তারা সবাই মিলে খুঁজেছে ত্রয়ীকে, কিন্তু কোথাও পায়নি। গেল কোথায় মেয়েটা?
কাল তো এই এলাকাতেই দেখেছে, আর আজ খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এইভাবে খুঁজতে গেলেও তো সময় লাগবে অনেকটা, অর্থাৎ আরও কিছুদিন তাদের এখানে থাকতে হবে। সারাদিন এই এলাকায় থাকা, আবার রাতে মূল শহরে গিয়ে হোটেলে ওঠা, ব্যাপারটা একটু কষ্টসাধ্য। তার উপর তাড়াহুড়োতে তারা তেমন কোনো জামা কাপড়ও আনেনি। ওই শরীরে যা জড়িয়ে আছে, তাই এখানে থাকতে হলে তাদের জামা কাপড় প্রয়োজন। শিষ্যের কাছে টাকা আছে, চাইলে এসে এখান থেকে জামা কাপড় কিনতে পারে, কিন্তু বেহুদাই অপচয় করে কি লাভ? ঢাকায় তো তার জামা কাপড়ের অভাব নেই, এখানে আবার কতগুলো কিনবে? শুধু শুধু অর্থ অপচয়। শিষ্য কিছুক্ষণ ভাবল, এরপর নয়নকে বলল, আমাদের এখানে আরো কিছুদিন থাকা হবে। খেয়ে দিয়েই তুই ঢাকার উদ্দেশ্যে রওনা হবি। আমাদের জামাকাপড় এবং প্রয়োজনীয় সব কিছু নিয়ে আবার কাল বরিশালে ফিরবি। তা না হয় বুঝলাম, কিন্তু এখান থেকেও বাকি করব আমরা। এখানকার কিছুই তো চিনি না, কোথায় খুঁজবি প্রিয়কে? আলভির কথা শেষ হতেই রবি বলল, তামিমের বাড়িতে গেলে কেমন হয়? আমরা এই জায়গাটা না চিনতেও ও তো চিনে। কিন্তু ও তো অসুস্থ, তাছাড়া আমরাও বাড়ি থেকে বিদায় নিয়ে চলে এসেছি। শিষ্য চুপচাপ শুনল রবি এবং আলভির কথা। রবি ভুল কিছু বলেনি। তাদের এখন তামিমদের বাড়িতে যাওয়াই বোধহয় ভালো হবে। তামিম এই এলাকার স্থানীয়, সে অসুস্থ থাকার কারণে নিজে তাদের সাথে যেতে না পারলেও কাউকে দিতে তো পারবে। তাকে নিয়েই না হয় ত্রয়ীকে খোঁজা যাবে। শিষ্যের ভাবনার মধ্যেই হঠাৎ করে তার পকেটে থাকা মোবাইলটা ভিজে উঠল। পকেট থেকে মোবাইলটা বের করলো সে। তামিম কল করেছে। ছেলেটার কথা বলতে না বলতেই সে কল করেছে। শিষ্য কলটা ধরলো, কানের কাছে মোবাইলটা নিয়ে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তামিম সালামের জবাবটা দিল। এরপর বলল, ভালো আর থাকলাম কোথায়? রবি, আলবি, নয়ন নাকি আমাদের এলাকাতেই আছে, কিন্তু ওদের আমাদের বাড়িতে থাকতে বললাম, থাকলো না। ঢাকায় ফিরবে বলে চলে গেল। আমরা কি এমন অপরাধ করলাম যে বরিশালে থেকেও তারা আমাদের বাসায় থাকলো না, ঢাকায় যাবে বলে চলে গেল? আরে না, আপনারা ভুল ভাবছেন। ওরা কালই ঢাকার উদ্দেশ্যে রওনা হতে চেয়েছিল, কিন্তু আমি বরিশালে আসবো বলে ওদের যেতে বারণ করেছি। পরে ওরা আপনাদের বাড়িতে যেতে চেয়েও লজ্জায় আর যায়নি, কারণ আপনারা নাকি ওদের রাখতে চাইছিলেন, কিন্তু ওরা বিদায় নিয়ে চলে এসেছে তাই। আপনিও বরিশালে এসেছেন? হ্যাঁ। আরে আগে বলবেন না। আর আমাদের বাড়িতে আসতে লজ্জা কি? আপনারা আমার জীবন বাঁচিয়েছেন। আপনাদের থেকে বড় শুভাকাঙ্ক্ষী আর আমার কে আছে? আপনারা এক্ষুনি চলে আসুন আমাদের বাড়িতে। মনে মনে তো শিষ্য এটাই চাইছিল, তবুও একটু ইতস্তত করলো সে। নিজের দাম বাড়াতে বলল, এতগুলো মানুষ আপনাদের বাড়িতে যাব আপনাদের বিরক্ত করতে? এটুকু বলতেই তাকে থামিয়ে তামিম বলল, আরে না, কিসের বিরক্ত? আপনারা আমাকে বাঁচিয়ে হাসপাতালে ভর্তি করেছিলেন। হাজার কাজ থাকা সত্ত্বেও সেখানে আমাকে দেখতে আসতেন। তাতে কি আপনারা বিরক্ত হতেন? তাড়াতাড়ি আপনারা আমাদের বাড়িতে চলে আসুন, নয়তো আমি কিন্তু খুব রাগ করব। শিষ্য হাসলো, মাথা নাড়িয়ে বলল, আচ্ছা, আসছি। সন্ধ্যার সময়। চারিদিকটা ধীরে ধীরে আঁধারের চাদরে ঢেকে যেতে শুরু করেছে। শিষ্য, আলভি এবং রবি কেবলই এসে পৌঁছালো তামিমদের বাড়িতে। নয়ন আসেনি, সেই তো মধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। বাড়িতে ঢুকে শিষ্যরা এবার আর বসার কক্ষে বসলো না, সোজা তামিমের কক্ষে এলো। তামিম অসুস্থ, তাই হেঁটে বসার কক্ষ অবধি আসা, আবার পরে নিজ কক্ষে ফেরাটা কষ্টসাধ্য। এ বাড়ির মধ্যে শিষ্যরাও চিনে শুধু তামিমকে। তামিমকে ছাড়া বসার কক্ষে একলা বসে থেকেও বা কি করবে? আলেয়া বেগম এবং লুৎফা বেগম দৌড়ে ঝাঁপিয়ে চা নাস্তার ব্যবস্থা করলেন দ্রুত। আলেয়া বেগম শিষ্যদের অভিমুখে চায়ের ট্রেটা রেখে বললেন, কি হলো, তোমরা নিচ্ছ না কেন? নাও। আলভি এক কাপ চা হাতে নিল, ইতস্তত করে বলল, আমাদের জন্য কিছু জামা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারেন আন্টি? আসলে তাড়াহুড়ো, আমরা কিছুই আনিনি, নয়নকে আনতে পাঠিয়েছি, আগামীকালের মধ্যে নিয়ে চলে আসবে। আলেয়া বেগম সৌজন্যসূচক হেসে বললেন, তোমরা চিন্তা করো না, আমি এখনই দিচ্ছি। আলেয়া বেগম লম্বা লম্বা পায়ে এলেন নিজ কক্ষে। সোহরাব হোসেনের 3টা লুঙ্গি আর টি শার্ট নিয়ে বেরিয়ে এলেন তিনি। প্রতিমধ্যে দেখা হলো ত্রয়ীর সাথে। ত্রয়ী এতক্ষণ নিজের কক্ষে ছিল, তবে বাইরে একটু বেশি জনমানবের সমাগম পেয়ে বেরিয়ে এসেছিল। আর এসেই মায়ের সাথে দেখা। আলিয়া বেগম ত্রয়ীকে দেখে আর গেলেন না তামিমের কক্ষে। হাতের লুঙ্গি আর টি শার্টগুলো ত্রয়ীর দিকে এগিয়ে দিয়ে বললেন, তামিমের বন্ধুরা এসেছে, এগুলো একটু ওদের দিয়ে আয়। আমি রান্নাঘরে যাই, সবার জন্য রাতের খাবারের ব্যবস্থা করতে হবে। ত্রয়ী ইতস্তত করল। কারা না কারা এসেছে। ত্রয়ী তাদের অভিমুখে যেতে
ত্রয়ীর তাদের অভিমুখে যেতে কেমন অস্বস্তি লাগলো। সে আমতা আমতা করে বলল, তুমি দিয়ে আসো, আমি বরং রান্নাঘরে যাই। লাকড়ির চুলায় রান্না তুই পারবি না, তার থেকে তুই লুঙ্গিগুলো দিয়ে আয়। কথাটা বলে আলিয়া বেগম আর দাঁড়ালেন না। লুঙ্গি টি শার্টগুলো ত্রয়ীর হাতে গুজে দিয়ে চলে গেলেন। ত্রয়ী মাকে ডাকতে গিয়েও ডাকলো না। লুঙ্গিগুলোর দিকে এক নজর তাকিয়ে হাঁটে ধরল তামিমের কক্ষের দিকে। কিছুটা অস্বস্তি নিয়েই সে এসে দাঁড়ালো কক্ষের অভিমুখে। ভিতরে যাবে কি যাবে না দোটানার মধ্যেই হঠাৎ তার কানে এসে বাড়ি খেলো একটি বাক্য। তোরা বস, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এই কণ্ঠ এই কণ্ঠ ত্রয়ী আগেও শুনেছে, খুব কাছ থেকে শুনেছে। ত্রয়ীর কলিজাটা ধক করে উঠল। 6 মাস কেটে গিয়েছে ইতোমধ্যে, কিন্তু ত্রয়ী এখনো তাকে ভুলতে পারেনি, তার কণ্ঠস্বর ভুলতে পারেনি। ভুলবে কিভাবে? ভালোবাসে তো। ভালোবাসার মানুষকে ভোলা এত সহজ নাকি? কিন্তু এই লোক এখানে কেন? নাকি সে ভুল শুনেছে? হয়তো তাই হবে, সে ভুলই শুনেছে। নয়তো সেই লোক এখানে আসবে কিভাবে? সে তো ঢাকায় থাকে। বরিশালে তার কোনো আত্মীয় স্বজন আছে বলেও তো শোনেনি। ত্রয়ীর বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যেই সেখানে এসে উপস্থিত হলো তৃপ্তি। কপাল কুঁচকে শুধালো, এখানে দাঁড়িয়ে আছো কেন আপু? তৃপ্তিকে দেখে ত্রয়ী যেন সুযোগ পেল। এমনি তো সে এই কক্ষের ভিতরে যেতে চায় না, তার উপর অতীতের স্মৃতি স্মরণে এখন হৃদয়ের অবস্থা বড়ই নাজুক। ত্রয়ী চট জলদি হাতের লুঙ্গি এবং টি শার্টগুলো গুজে দিল তৃপ্তির হাতে। পিছন ঘুরে পা চালাতে চালাতে বলল, এগুলো তামিম ভাইয়ার বন্ধুদের দিয়ে দিও, আমার কাজ আছে। কিন্তু ত্রয়ী শুনল না কোনো কথা, ব্যস্ত পায়ে চলে গেল ওখান থেকে। তৃপ্তিরও বা আর কি করার, ইচ্ছে না থাকা সত্ত্বেও লুঙ্গি এবং টি শার্টগুলো নিয়ে সে ঢুকলো তামিমের কক্ষে। নিশীথের কালো আধার সরে গেছে, চারিদিকটা আলোকিত হয়ে উঠতে শুরু করেছে সূর্যের সোনালি আলোয়। গাছে গাছে পাখিদের আনাগোনাও শুরু হয়ে গেছে। কাছে পিঠে থেকে ভেসে আসছে তাদের মিষ্টি কলকাকলি। শিষ্যরা ইতোমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, তেমনি নিদ্রা ভাঙেও তাড়াতাড়ি। আর তারপরেই শুরু হয় তাদের কর্ম। এবারে লোকেরাও অনেক আগেই উঠে পড়েছে, সেই সাথে সাথে শিষ্যরাও উঠে পড়েছে। এমনিও তাদের ত্রয়ীকে খুঁজতে যেতে হবে। যদিও তামিমের নিকট ত্রয়ীর ব্যাপারে এখনো কিছুই বলেনি শিষ্য, তবে আশেপাশের কোথায় কি আছে সে বিষয়ে জেনে নিয়েছে। এখন সে অনুযায়ী খুঁজবে। তারপরেও যদি না পায় তাহলে এখানকার থানায় যোগাযোগ করবে। শিষ্য, রবি এবং আলভি এক কক্ষেই ঘুমিয়েছিল আজ। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল তারা। এর মধ্যেই দরজায় টোকা পড়ল। আলিয়া বেগমের কণ্ঠে ভেসে এলো। শিষ্য ওষ্ঠে হালকা হাসির রেখা ফুটিয়ে তুলল, নম্র কণ্ঠে জবাব দিল, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? আসুন আসুন। আলিয়া বেগম এবং তৃপ্তি 2 হাত ভর্তি খাবার নিয়ে প্রবেশ করলো কক্ষের ভিতরে। একটি টেবিলের উপরে খাবারগুলো রাখতে রাখতে আলিয়া বেগম বললেন। রবি ভদ্রতা বজায় রাখতে বলল, আন্টি আপনি আবার কষ্ট করে এইগুলো আমাদের কক্ষে নিয়ে আসতে গেলেন কেন? আমরা গিয়ে খেতাম। সাথে সাথে ভেঙচি কাটলো তৃপ্তি। মুখ বাঁকিয়ে বলল, তা আগে ভাগে বলেননি কেন? শুধু শুধু মা আমাকে কাঁচা ঘুম থেকে তুলে নিয়ে এসেছে আপনাকে খাবার দিতে। আলিয়া বেগম লজ্জাবোধ করলেন। তার মেয়ের কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে? অতিথিদের সাথে কেউ এমন আচরণ করে? আলিয়া বেগম চোখ গরম করে তাকালেন তৃপ্তির দিকে, চিবিয়ে চিবিয়ে বললেন, বুদ্ধি শুদ্ধি সব পানিতে গুলিয়ে খেয়েছিস বেয়াদব মেয়ে, যা এখান থেকে, দেখে চাটা হয়েছে কিনা। তৃপ্তি রবির দিকে তাকিয়ে ভেঙচি কাটলো একটা, অতঃপর বেরিয়ে গেল কক্ষ থেকে। আলিয়া বেগম অপ্রস্তুত ভঙ্গিতে হাসলেন, ইতস্তত করে বললেন, ওর কথা কিছু মনে করো না তোমরা, ও একটু এমনই, কোথা থেকে কি বলতে হবে এটা এখনো ঠিকঠাকভাবে বুঝতে পারে না। আলিয়া বেগমের কথা শেষ হতে না হতেই কক্ষে প্রবেশ করলেন সোহরাব হোসেন এবং সুমন হোসেন। শিষ্যদের দিকে এগিয়ে আস্তে আস্তে সোহরাব হোসেন বললেন, তোমাদের সাথে তো আমাদের দেখাই হয়নি, বোঝোই তো তামিম নেই, কাজের চাপ বেশি। গতকাল রাতে বাড়ি ফিরেছি অনেক দেরিতে, তোমরা বোধ হয় তখন ঘুমিয়ে পড়েছিলে, তাই আর বিরক্ত করতে আসিনি। সকাল সকাল এলাম, একটু পর আবার বেরোতে হবে। স্বামী এবং দেবরকে দেখে আলিয়া বেগম বেরিয়ে গেলেন কক্ষ থেকে। শীর্ষ সৌজন্যমূলক হাসল। সোহরাব হোসেন এবং সুমন হোসেন বসলেন কক্ষের এক পাশে স্থান করে নেওয়া সোফায়। শিষ্যদের উদ্দেশ্য করে সোহরাব হোসেন বললেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন, বসো। শিষ্যরা বসল। সবাই মিলে মেতে উঠল বিভিন্ন আলাপ আলোচনায়। এর মধ্যে তৃপ্তি একটি ট্রেতে করে চা নিয়ে ঢুকলো কক্ষের ভিতরে। সবাই ট্রে থেকে চায়ের কাপ নিলেও শিষ্য নিল না।
তা দেখে সোহরাব হোসেন বললেন, কি হলো, চা নাও। আমার বড় মেয়ে বানিয়েছে, ওর হাতের চায়ের চা স্বাদ একদম মুখে লেগে থাকে। আলভি একটু অবাক হয়ে শুধালো, আপনার তৃপ্তি ব্যতীত আরও একজন মেয়ে আছে, কই কাল থেকে একবারের জন্য দেখলাম না তো তাকে। আসলেও একটু লাজুক এবং ভীত স্বভাবের, তো তাই সবার সামনে তেমন আসে না। সোহরাব হোসেনের কথা শেষ হতে না হতেই রবি বিড়বিড়িয়ে বলল, একটা লাজুক এবং ভীত স্বভাবের আর আরেকটা বজ্জাত বেয়াদব। এই বাড়িতে সবাই এত ভালো মানুষ, এর মধ্যে ওই বেয়াদবটা যে এলো কোথা থেকে কে জানে। না কিছু না। সোহরাব হোসেনও আর কথা বাড়ালেন না। চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি ফের বললেন, নাও, চা নাও। শিষ্য একটু ইতস্তত করল, আমতা আমতা করে জবাব দিল, আসলে আমি চা তেমন পছন্দ করি না, আমার জন্য কফি হলে ভালো হতো। সুমন হোসেন সাথে সাথে বললেন, আরে তা আগে বলবে না, তাহলেই আগেই বলতাম তোমাকে কফি দিতে। পরপর সুমন হোসেন তাকালেন তৃপ্তির দিকে, আদেশের সুরে বললেন, এখানে একটা কফি দিতে বল তৃপ্তি। তৃপ্তি সাথে সাথে ছুটে গেল রান্নাঘরে। ত্রয়ী তখনও চুলার কাছেই। তৃপ্তি ত্রয়ীর নিকটে গিয়ে বলল, আপু একটা কফি বানিয়ে দাও তো। এখানে একজন আবার চা পছন্দ করেন না, কফি চাইছেন। তৃপ্তি কফি নিয়ে গেল কক্ষে। যদিও শিষ্যের কফি পছন্দ হয়নি, কিন্তু কিছু করার নেই। একবার চা পছন্দ না বলে কফি আনিয়েছে, এখন আবার যদি বলে এই কফিও পছন্দ না, তাহলে বিষয়টা দৃষ্টিকটু হয়ে দাঁড়ায়। রাত্রি এখনো খুব বেশি নয়, ঘড়ির কাঁটায় কেবল 9টা। এর মধ্যেই চারিদিকটা নিস্তব্ধ হয়ে উঠতে শুরু করেছে। শিষ্য সারাদিন ত্রয়ীকে খুঁজেছে, কোথাও পায়নি। শুধু এই এলাকা নয়, আশেপাশের এলাকাগুলোতেও খুঁজেছে, তবে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা নেই কোথাও। গেল কোথায় মেয়েটা? পরশু ছবিতে তাকে দেখার পরপরই তো শিষ্য চলে এলো এখানে। এইটুকু সময়ের মধ্যে কি উধাও হয়ে গেল ত্রয়ী? হতাশা নিঃশ্বাস ফেলল শিষ্য। এগিয়ে গিয়ে দাঁড়ালো কক্ষের দক্ষিণ পাশের জানালার দিকে। বাইরেটা অন্ধকারে ঢাকা। শিষ্য পকেট থেকে একটা সিগারেট বের করলো। সিগারেটটা জ্বালিয়ে দুই ওষ্ঠধারা ফুঁকতে ফুঁকতে তাকালো অন্ধকারের দিকে। দীর্ঘশ্বাস ফেলে বলল, তুই যেন অমাবস্যার রাতের আকাশের চাঁদ হয়ে গেছিস ত্রয়ী। আমি জানি ওই আকাশের গাঢ় আধারত্ব গায়ে মেখে তুই আছিস, কিন্তু আমি তোকে ধরতে পারছি না, ছুতে পারছি না, দেখতেও পাচ্ছি না। এত কেন পোড়াচ্ছিস আমাকে? এইটুকু বলে একটু থামল সে। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে ফের বলল, আমি কি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছিলাম ত্রয়ী? কোন অপরাধের শাস্তি তুই দিচ্ছিস আমাকে? তারপর যদি বড় কোনো অপরাধ করেও ফেলি, তার শাস্তি কাছে থেকে দিতি। দূরে কেন গেলি? এত যন্ত্রণা কেন দিলি? শিষ্যের সিগারেট ফোকার মধ্যেই কক্ষে প্রবেশ করলো রবি। বন্ধুর অবস্থা দেখে এসে আন্দাজ করে নিল তার মনের অবস্থা। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, খেতে ডাকছে তোকে। শিষ্য আরেকটা টান দিল সিগারেটে। ধোঁয়া উড়াতে উড়াতে বলল, যা তুই, আসছি আমি। খাবার টেবিলে খেতে বসেছে শিষ্য, আলভি, রবি, সোহরাব হোসেন এবং সুমন হোসেন। লুৎফা বেগম রান্নাঘর থেকে খাবার আনা নেওয়া করছেন এবং আলিয়া বেগম পরিবেশন করছেন। তৃপ্তি খাবার নিয়ে গেছে তামিমের কক্ষে তাকে খাওয়াতে। ত্রয়ী আছে রান্নাঘরে, সেখান থেকে থেকে সব গুছিয়ে দিচ্ছে। সবকিছু আনার পরেও একটা বাটি থেকে গিয়েছিল। ত্রয়ী একবার কাউকে ডাকবে ভেবেও ডাকলো না। শুধু শুধু এই ছোট বাটিটার জন্য আবার কাউকে ডাকার কি প্রয়োজন? তার থেকে নিজে গিয়ে দিয়ে আসাই ভালো। ত্রয়ী বাটিটা নিয়ে এলো, তবে খাবার কক্ষের অভিমুখে এসেই দাঁড়িয়ে পড়ল একটি বাক্য শুনে। না না আন্টি, আর দিয়ে না, এইটুকুই ঠিক আছে। আমার সে কণ্ঠস্বর, সে অনুভূতি, সেই মায়া। ত্রয়ী কি সকালের মতো এবারেও ভুল শুনল? না না, ভুল শুনলে একবার শুনবে, বারবার কেন? তবে কি শিষ্য এখানে এসেছে? ভাগ্য আবার তাদের দুজনকে এক স্থানে এনে দাঁড় করিয়েছে। ত্রয়ী উকি দিল দরজা গলিয়ে। বিস্ময়ে আবেগে কেঁপে উঠল তার সম্পূর্ণ কায়া। শীতল হলো আখিদয়। তবে তার ধারণাই সঠিক, শিষ্য এসেছে, তার কাছে এসেছে। ওই তো টেবিলে বসে খাবার খাচ্ছে। আবেগে আখিদয় ভরে উঠল ত্রয়ীর। কতদিন পর, ঠিক কতদিন পর তার স্বামীকে, তার ভালোবাসার মানুষটাকে দেখল সে। ত্রয়ীর ইচ্ছে হলো এক ছুটে গিয়ে শিষ্যকে নিজের সাথে জড়িয়ে নিতে। সে অনুযায়ী পাও বাড়ালো সে। তবে 2 কদম যেতেই অতীতের সকল স্মৃতি ভেসে উঠল তার চোখের সম্মুখে। থেমে গেল ত্রয়ী। তার হৃদয় চিৎকার করে উঠে বাধা দিল তাকে, বলল, না, যাবি না। যে পুরুষ তোকে বিয়ে করেও স্ত্রীর মর্যাদা দিতে পারেনি, নিজের পরিবার থেকে তোকে রক্ষা করতে পারেনি, সে পুরুষ আর যাই হোক তোকে ভালোবাসেনি, তোকে পাওয়ার কোনো যোগ্যতা তার নেই। ত্রয়ী আর ভিতরে গেল না। দরজার অভিমুখ থেকেই বাটি হাতে নিয়ে ফিরে এলো রান্নাঘরে।
বসে পড়ল মেঝেতে। হৃদয়ে যেন ঝড় উঠেছে তার, কান্না পাচ্ছে ভীষণ। ত্রয়ী আর নিজেকে সামলাতে পারল না। রান্নাঘরের মেঝেতে বসেই ফুপিয়ে কেঁদে উঠল। কেন ওই লোক এখানে এসেছে? কেন এসেছে? জীবনের সব হারিয়ে কেবল একটু সুখের মুখ দেখে উঠেছিল ত্রয়ী। এর মধ্যে আবার গ্রহণ লাগাতে চলে এসেছে একজন। সুদীর্ঘ এক রাত কেটে ভোরে দেখা মিলল। চারদিকটা ইতোমধ্যে আলোয় আলোয় ভরে উঠেছে। জনজীবনে ব্যস্ত হয়ে উঠেছে তাদের নিত্যদিনের কর্মে। শিষ্যরা আজ সকালে নাস্তা সেরেই তামিমের কক্ষে এলো। তামিমও ইতোমধ্যে ঘুম থেকে উঠে পড়েছে, তবে শুয়ে রয়েছে বিছানায়। সারাদিন শুয়ে বসে থাকা ব্যতীত তার আর কাজ কি এখন? শিষ্য এগিয়ে গিয়ে বসলো তামিমের নিকটে। অতঃপর জিজ্ঞেস করলো, এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই ভালো। তা আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? শিষ্য এবং তামিমের কথোপকথনের মধ্যেই আলভি বলল, থানা থেকে এসে না হয় কথা বলবি, আগে থানায় কাজটা সেরে আসি। আলভির কথায় কপাল কোঁচকালো তামিম। সন্দিহান কণ্ঠে শুধালো, থানায় কেন যাবেন? কিছু কি হয়েছে? শিষ্য দীর্ঘশ্বাস ফেলল, মলিন কণ্ঠে বলল, হারিয়েছে। কি হারিয়েছে? মানুষ হারিয়েছে। মানে? ফের দীর্ঘশ্বাস ফেলল শিষ্য। কণ্ঠে এক বিষণ্ণতা নিয়ে বলল, এর মানেটা না হয় আপনাকে পরে কখনো বলবো। কণ্ঠে একরাশ বিষণ্ণতা নিয়ে বলল। তামিম আর জোর করল না। সবারই ব্যক্তিগত কিছু বিষয়াদি থাকে। শিষ্য যখন ভালো মনে করবে তখনই না হয় নিজ থেকে সবটা খুলে বলবে। এখানে জোর জবরদস্তি করা মানায় না। তাছাড়া তাদের পরিচয়ই বা কয়দিনের? তামিম তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আমার এক আঙ্কেল আছেন, থানায় কাজ করে। উনি হয়তো আপনাদের সাহায্য করতে পারবে। আমি ওনাকে কল করে দেব। সাথে আমার বোনও আপনাদের সাথে যাবে। আপনাদের তার সাথে পরিচয় করিয়ে দিয়ে আসবে। কথাগুলো বলেই গলা উচালো তামিম। হাঁক ছেড়ে ডাকলো, ত্রয়ী। ত্রয়ী নামটা শুনে চমকালো শিষ্য। আলভি এবং রবি তিনজনেই। শিষ্য বিস্ময়ে দাঁড়িয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে শুধালো। কিরাম বললেন? আবার বলুন। তামিম স্বাভাবিক কণ্ঠেই জবাব দিল, ত্রয়ী আমার বোন। কেমন বোন? আপন নাকি দুঃসম্পর্কের, নাকি অন্য কোনোভাবে? শিষ্যরা বাইরের লোক। তাদের কাছে তার মা বাবার একাধিক বিয়ে বা এই সম্পর্কে কিছু বলা কি ঠিক হবে? এই বিষয়গুলো আজকাল আমাদের সমাজে খুব স্বাভাবিক হলেও অনেকেই স্বাভাবিকভাবে নিতে পারে না। তামিম তার বাবা মায়ের একাধিক বিয়ের কথা আর বলল না। শিষ্যের নিকট একটু ইতস্তত করে জবাব দিল। আপন বোন। শিষ্যের মন্তব্যও মানল না। ত্রয়ী নামটা খুব আনকমন। সচরাচর এই নামের মানুষ খুঁজে পাওয়া যায় না। তাছাড়া সেও ত্রয়ীকে তামিমদের বাড়ির এই পথেই দেখেছে। হতেই পারে মেয়েটা তামিমের বোন হিসেবে এই বাড়িতে আছে, আর তামিমরা এই কয় মাসে তাকে আপন করে নিয়েছে বলেই আপন বলছে। শিষ্য দ্রুত নিজের পকেট থেকে মোবাইলটা বের করলো। ত্রয়ীর একটা ছবি বের করে ধরলো তামিমের অভিমুখে। ব্যস্ত হয়ে শুধালো, এটাই কি আপনার বোন ত্রয়ী? তামিম অবাক হলো। অবাক সুরেই বলল, হ্যাঁ, এটাই তো ত্রয়ী। কিন্তু ওর ছবি আপনার কাছে এলো কিভাবে? হ্যাঁ, এটাই তো ত্রয়ী। এটুকু ব্যতীত শিষ্যের কানে যেন আর কোনো শব্দই পৌঁছালো না। সে আবার বসে পড়ল পূর্বের স্থানে। অবশেষে সে ত্রয়ীকে খুঁজে পেয়েছে। কত অপেক্ষা, কত কষ্ট, কত রাত জেগে থাকার পর অবশেষে সে মেয়েটার খোঁজ পেল। আবেগে যেন অক্ষি কোটর ভরে উঠল তার। তবে কেউ তা লক্ষ্য করার পূর্বেই মুছে ফেলল। শিষ্য এখানে এসে থেকে বাড়ির বাইরে পুরো এলাকায় ত্রয়ীকে খুঁজেছে, অথচ মেয়েটা তারই নাকের নিচে এ বাড়িতেই ছিল। কতটা বোকা সে! নিজের আশ্রয় নেওয়া স্থানে না খুঁজে সে এলাকা খুঁজতে গিয়েছিল, আবার থানায়ও যেতে চেয়েছিল। নিজের বোকামির উপরে নিজেই হাসল শিষ্য। অতঃপর উঠে দাঁড়ালো। এখন ত্রয়ীকে খুঁজতে হবে। একটাবার মেয়েটাকে দেখার জন্য মনটা ভীষণ ছটফট করছে। কতদিন সে দেখে না ত্রয়ীকে? 6টা মাস? কম সময় নাকি? শিষ্য তামিমের কথার কোনো জবাব দিল না। তার কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো বসার কক্ষে। এখান থেকে রান্নাঘর এবং গৃহের 2-1টা কক্ষ স্পষ্ট দেখা যায়। শিষ্য উকিঝুঁকি মেরে তাকালো কক্ষগুলোর দিকে। তবে তাকে খুব বেশি কষ্ট করতে হলো না। ত্রয়ী রান্নাঘরেই ছিল। বসার কক্ষে দাঁড়িয়ে ত্রয়ীকে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না বলে শিষ্য রান্নাঘরের দিকে এগিয়ে এলো। দরজার কাছে দাঁড়াতেই নজরে এলো ত্রয়ীকে। মেয়েটা নুয়ে নুয়ে এঁটো থালা বাসন ধুচ্ছে। প্রশান্তিতে ছেয়ে গেল শিষ্যের বক্ষস্থল। শীতল হলো আখিদয়। কতদিন পর সে ত্রয়ীকে দেখল।
শিষ্যের যেন মনে হচ্ছে সে এক যুগ পর এই মেয়েটিকে দেখছে, তার ভালোবাসার নারীটিকে দেখছে। তবে মেয়েটা আগে থেকেও যেন অধিক সুন্দরী হয়ে উঠেছে। গায়ের রঙের উজ্জ্বলতা বেড়েছে, চুলের গোছাও পূর্বের তুলনায় মোটা মনে হচ্ছে। স্বাস্থ্য কি বেড়েছে নাকি আগের মতোই আছে। শিষ্য খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ত্রয়ীকে। এর মধ্যেই রান্নাঘরে থাকা লুৎফা বেগমের চোখ পড়ল শিষ্যের উপর। ওষ্ঠে হালকা হাসি রেখা ফুটিয়ে তিনি শুধালেন, আরে তুমি এখানে, কিছু লাগবে নাকি? লুৎফা বেগমের কথা শুনে ত্রয়ী তাকালো পাশ ফিরে। শিষ্যকে চোখে পড়তেই বুকটা কেঁপে উঠল তার। সাথে সাথে ঘুরে গেল সে। চটজলদি গলায় ঝুলানো ওড়নাটা মাথায় দিয়ে ঘুমটার মতো দিল। শিষ্যের ভ্রুযুগল কুঁচকে এলো। ত্রয়ী তাকে দেখে মাথায় ঘুমটা কেন দিল? তবে কি মেয়েটা তাকে দেখা দিতে চায় না? এর জন্যই কি এই 2 দিন তাদের সামনে যায়নি? হতে পারে। আচ্ছা, তবে তাই হোক, শিষ্যও দেখবে ত্রয়ী কতক্ষণ তাকে না দেখা দিয়ে থাকতে পারে। দেখা তো তাকে দিতেই হবে, আর তার সাথে ফিরেও যেতে হবে। না যেতে চাইলে প্রয়োজনে তুলে নিয়ে যাবে। ত্রয়ীহীনা শিষ্য একটু ঝিমিয়ে পড়েছিল। এর মানে এ নয় যে ভালো হয়ে গিয়েছে। নিজের বউকে কিভাবে নিজের আয়ত্তে নিতে হয় তা তার ভালোভাবেই জানা আছে। এতদিন শুধু বউকে খুঁজে পায়নি বলে আয়ত্তে নিতে পারেনি। শিষ্যের ভাবনার মধ্যেই লুৎফা বেগম ফের বললেন, কিছু বললা না যে, কিছু লাগবে নাকি তোমার? শিষ্য ওষ্ঠ প্রসারিত করল, মাথা দুলিয়ে বলল, একটু কফি পেলে ভালো হতো আন্টি, মুখটা কেমন যেন তেতো তেতো লাগছে। লুৎফা বেগম ব্যস্ত হলেন। চুলার দিকে এগিয়ে যেতে যেতে বললেন, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। আপনি না আন্টি, গতকাল যিনি কফি বানিয়েছিলেন তাকে বানাতে বলুন। গতকাল কি ভালো কফি বানিয়েছিলেন তিনি, স্বাদটা এখনো মুখে লেগে আছে। লুৎফা বেগম হাসলেন। ত্রয়ীর দিকে তাকিয়ে বললেন, ওকে, একটা কফি বানিয়ে দেই তো মা, আমি বাইরে রান্নাঘরে যাচ্ছি একটু। লুৎফা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে গেলেন। শিষ্য যেন সুযোগ পেল। সে চটজলদি ঢুকে পড়ল রান্নাঘরের ভিতরে। ত্রয়ী কিছুটা অস্বস্তিতে পড়ল, সাথে মেজাজও বিগড়াল। এই লোক রান্নাঘরে ঢুকেছে কেন? এখানে এর কাজ কি? মুখ ফুটে এখন কিছু বলতেও পারছে না। বললে কণ্ঠস্বর শুনে চিলে ফেলার সম্ভাবনা আছে। আর এই কফি, শিষ্য তো আগে এই ধরনের কফি খেত না। দিনরাত শুধু ব্ল্যাক কফি করে হেদিয়ে মরত। আজ হঠাৎ সে এই কফি চাচ্ছে কেন? আবার নাকি কফির স্বাদ তার মুখে লেগে আছে। যত সব বুজরুকি। পরক্ষণে আবার ত্রয়ীর স্মরণে এলো সে শিষ্যকে ছেড়ে এসেছে 6 মাস। এতটা সময়ে হয়তো তার রুচির পরিবর্তন এসেছে। এখন আর সে ব্ল্যাক কফি পছন্দ করে না। ত্রয়ী আর এ বিষয়ে বেশি মাথা ঘামালো না। মাথায় ঘুমটা নিয়েই কফি বানাতে শুরু করলো। শিষ্য ওষ্ঠ বাঁকালো। ত্রয়ীর দিকে একটু এগিয়ে গিয়ে বলল, কফিতে একটু চিনি বেশি দেন আফা, আসলে আমার জীবনে চিনির খুবই অভাব, তো তাই কফিতে বেশি চিনি খাই। এইটুকু বলে থামল সে। পরপর হতাশ কণ্ঠে ফের বলল, কি আর বলবো দুঃখের কথা, জানেন আফা, আমার চিনির মতো একটা বউ ছিল। বউটাকে ধরলেই তার শরীর থেকে চিনি ছিটকে ছিটকে পড়তো, তাই তখন কফিতে চিনি খাওয়ার প্রয়োজনই পড়তো না। কিন্তু হঠাৎ আমার চিনির মতো বউটা কোথাও উধাও হয়ে গেল। বউ হারানোর শোকে আমার সুগার রাস্তার মধ্যে পড়ে গেল। সে কি মর্মান্তিক দৃশ্য! রাস্তা থেকে সেই সুগার আবার উঠিয়ে আনতেই চিনি খাওয়া শুরু করলাম আর কি। কি আজগুবি কথাবার্তা! সুগার নাকি রাস্তায় পড়ে গিয়েছিল। ত্রয়ী শিষ্যের কথা শুনে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারল না ঠিক। তখনই তার মস্তিষ্কে হানা দিল, শিষ্য তাকে আফা বলে সম্বোধন করেছে। শেষ পর্যন্ত বউকে কিনা আফা! ত্রয়ীর হৃদয় চিৎকার করে উঠে বলতে চাইল, আমি তোর আফা নই রে ধলামুলা, আমি তোর বউ হই, বউ। মনে মনে কথাটা বললেও মুখে কিছুই বলল না ত্রয়ী। কফিটা বানিয়ে মগে ঢেলে বাড়িয়ে দিল শিষ্যের দিকে। শিষ্য ইচ্ছে করেই কফি নেওয়ার অজুহাতে হাত ছুঁয়ে দিল তার হাতে। সাথে সাথে কেঁপে উঠল মেয়েটি। দ্রুত হাত সরিয়ে নিল। শিষ্য হয়তো বুঝল তা। বাঁকা হাসল সে। তবে পরক্ষণেই আবার চোখে মুখে নিরীহ ভাব ফুটিয়ে তুলে বলল, উপস, সরি আপা, আপনার হাতের সাথে আমার হাতটা লেগে গেল, মনে কিছু করবেন না। ছোট ভাই মনে করে মাফ করে দিন। দেখতে শুনতে আমাকে দামড়া মনে হলো, মনের দিক থেকে আমি একদম কচি। বিয়ে হলো, বউয়ের সাথে এখনো বাসরটা অবধি হয়নি। ছিছি, কিসব কথাবার্তা! মনের দিক থেকে কচি, আবার বিয়ে হলেও বাসর হয়নি। লোকটা কি লাজ লজ্জা সব গুলি খেয়ে ফেলেছে নাকি? ভিতরে ভিতরে ভীষণ অস্বস্তি হলো ত্রয়ীর। তবে মুখ ফুটে বলল না কিছুই, শুধু মাথা নাড়ালো একটু। শিষ্য কফির মগে চুমুক দিল। সাথে সাথে নাক মুখ কুচকে এলো তার। মেয়েটাকে চিনি দিতে বলেছে আর সেও চিনি দিয়েছে। এটা কফি নাকে মিষ্টির শিরা কে জানে।
এমনিই কফিতে সে চিনি তেমন খায় না। কেন যে অতীত চালাকি করে চিনি বেশি দিতে বলল। শিষ্য কোনো মতে মুখে নেওয়া কফিটুকু গিলল। অতঃপর ওষ্ঠে হাসি ফুটিয়ে ত্রয়ীকে শুধালো। আপনি কোন ক্লাসে পড়েন আপা? প্রতিটি বাক্যে শুধু আফা আর আফা। ত্রয়ীর ইচ্ছে করছে এক্ষুনি থাটিয়ে এই লোককে দুটো চড় মেরে বলতে। হতচ্ছাড়া ধলামুলা, তাকিয়ে দেখ আমি তোর বউ, কোনো আফা টাফা না। ইচ্ছে হলেও নিজের পরিচয় লুকাতে তেমন কিছুই করল না ত্রয়ী। ফুসফুস করে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করল। শিষ্য বোধহয় বুঝল বিষয়টা। সে ত্রয়ীকে আরেকটু রাগিয়ে দিতে বলল। আপনি কি বোবা আপা, কথা বলতে পারেন না? পরপর আবার হা হুতাশ করে বলল। আহা, কি সুন্দর স্বাস্থ্য চেহারা আপনার আফা, অথচ আপনি কিনা বোবা। আপনাকে দেখে আমার ভীষণ কষ্ট হচ্ছে আফা। ত্রয়ীর ধৈর্যের বাঁধ যেন এবার ভাঙতে বসেছে। এখানে থাকলে দেখা যাবে যে কোনো সময় মেজাজ ছাড়িয়ে যে কোনো কিছু বলে দিতে পারে। তখন আরেক বিপদ। তার থেকে এখান থেকে চলে যাওয়া ভালো। এমনিও একটু পরেই তার কলেজ আছে। গত 2 দিন কলেজ বন্ধ দিয়েছে। আজ না গেলেই নয়। তাছাড়া এ বাড়িতে এখন শিষ্য আছে। এই মুহূর্তে এই বাড়ি থেকে সে যত দূরে থাকতে পারবে ততই ভালো। সে আর শিষ্যের সাথে ওই বাড়িতে ফিরে যেতে চায় না। এই বাড়িতে তার পরিবারের সাথে থাকতে চায়। অপমান বঞ্চনা ছেড়ে এখন একটু সুখে থাকতে চায়। অনেক সংগ্রামের পর একটু সুখ মিলেছে ত্রয়ীর কপালে। এই সুখ ছেড়ে সে কোথাও যেতে চায় না। কোথাও না। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলো ত্রয়ী। বাড়ি থেকে বাইরে বেরিয়েছে না যেন হাঁফ ছেড়ে বেঁচেছে সে। গৃহের মধ্যে শিষ্য যা শুরু করেছে, আফা আফা বলে মুখে ফেনা তুলে ফেলার মতো অবস্থা। আর একটু হলে তো সে পাগলই হয়ে যেত। আচ্ছা, শিষ্য কি তাকে চিনে ফেলেছে? না চিনে থাকলে তো অমন ব্যবহার করার কথা নয়। শিষ্যকে ত্রয়ী যতটা চিনে তাতে সে মেয়েদের সাথে খুব একটা কথা বলে না। অন্য মেয়ে তো দূরে থাক, নিজের বোনদের সাথেই মেপে মেপে কথা বলে। সেখানে না চিনা অপরিচিত অবস্থায় তার সাথে এমন ব্যবহার কাম্য নয়। আবার যদি চিনেও থাকে তাহলে এখনো ধরা দিল না কেন? শিষ্য তো অপেক্ষা করার মতো বা ধৈর্য ধারণ করার মতো পুরুষ নয়। মনের মধ্যে আকাশ পাতাল চিন্তা ভাবনা নিয়েই হাঁটছিল ত্রয়ী। বাড়ি থেকে কিছুটা দূরে এসেই হঠাৎ সে দেখা পেল শিষ্যের। রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সাথে সাথে ত্রয়ীর কপাল কুঁচকে এলো। এই লোক এখানে কি করছে? একে না একটু আগে বাড়িতে দেখে এলো। ত্রয়ীর মাথায় আগে থেকেই ওড়না দেওয়া ছিল। এবার সে ওড়নাটা টেনে ঘোমটার মতো দিল। লম্বা লম্বা পা ফেলে হাঁটা দিল শিষ্যর পাশ কাটিয়ে। কিন্তু তা কি আর শিষ্য হতে দেয়? সে তো এখানে দাঁড়িয়েই ছিল ত্রয়ীর জন্য। ত্রয়ীকে দেখিয়ে হাতে জ্বলন্ত সিগারেটটা ফেলে দিল রাস্তায়। পা দিয়ে সিগারেটটা পিষে দিয়ে পিছু নিল মেয়েটির। গুনগুনিয়ে গান ধরল। কি উদ্ভট সব গান! শিষ্য এখন বখাটেদের মতো এসব গানও গাওয়া শুরু করেছে। বিরক্তিতে চোখমুখ কুঁচকে এলো ত্রয়ীর। তবে সে দাঁড়ালো না। আগের মতো পায়ের গতি রেখে হাঁটতে লাগলো অভিমুখে। শিষ্য নিজের গান থামালো। পিছু ডেকে বলল। আরে আপনি তামিমের সেই বোবা বোনটা না? কলেজে যাচ্ছেন বুঝি? ত্রয়ী কোনো জবাব দিল না। শিষ্য আবার নিজে থেকেই বলল। কলেজে গিয়ে কি পড়েন আপা? আপনি তো বোবা, কোনো পড়াই মুখে উচ্চারণ করতে পারেন না। ত্রয়ী হাঁটার গতি বাড়ালো। যাক বাবা, আফার থেকে আপাই বেটার। একটু বাদেই তারা কলেজের সম্মুখে চলে এলো। কলেজের দিকে তাকিয়েই শিষ্যর ভ্রু যুগল কুঁচকে এলো। এই কলেজে ত্রয়ী পড়ে, কিন্তু যতদূর মনে পড়ছে তাতে এখানে তারা ত্রয়ীকে খুঁজে গিয়েছে। কই তখন তো পায়নি। যাক, সেসব কথা পরে ভাবা যাবে। এখন ত্রয়ীকে আটকাতে হবে। মেয়েটা একবার কলেজে বা ক্লাসের ভিতরে চলে গেলে আর বেরোতে চাইবে না। তারপর তাকে সেই কলেজ ছুটি পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু কিভাবে আটকাবে? একটু ভাবল শিষ্য। অতঃপর নিজের প্যাকেট থেকে মানিব্যাগটা বের করলো। তার মানিব্যাগে এই মুহূর্তে 1000 টাকার একটি নোট এবং কার্ড আছে। এই টাকাটা এখন খরচ করলেও ঝামেলা। আশেপাশে কোনো এটিএম বুথ নেই। আবার টাকা তুলতে হলে সে 1 ঘন্টার পথ পাড়ি দিয়ে টাকা তুলতে হবে। কিন্তু ত্রয়ীকে আটকানোর জন্য এই মুহূর্তে ইচ্ছে আর কোনো ভালো বুদ্ধিও শিষ্যের মাথায় আসছে না। যাই হোক, ত্রয়ী তো আর এই টাকাটা নিবে না। সে তেমন মেয়েই নয় যে অন্যের টাকা পড়ে থাকতে দেখলে তুলে নিবে। উল্টো এই টাকা তার নয় বা কার টাকা পড়েছে এই নিয়ে তর্কে জড়িয়ে তাকে এখানে আটকে দেওয়া যাবে। শিষ্য 1000 টাকার নোটটা নিচে ফেলল। অতঃপর স্বাভাবিক কণ্ঠেই বলল। আপা, আপনার টাকা পড়েছে? ত্রয়ী তাকালো নিচের দিকে। এই টাকা যে শিষ্য ফেলেছে তা তার বুঝতে বাকি রইল না। দ্রুত সে টাকাটা হাতে তুলে নিল। এরপর এক প্রকার দৌড়েই ঢুকে গেল কলেজের মধ্যে। শিষ্য যেন আহাম্মক বনে গেল মুহূর্তেই। হতবাক হয়ে চেয়ে রইল ত্রয়ীর গমন পথের দিকে। মেয়েটা এভাবে তার টাকা নিয়ে চলে গেল।
তার টাকাও গেল আর ত্রয়ীকেও আটকাতে পারল না। ওই যে প্রবাদ আছে না, আমও গেল সালাও গেল, শেষের অবস্থা এখন অনেকটা তেমনই। রৌদ্র উজ্জ্বল সুন্দর একটি দিন। রিমা এবং শিলা হাঁটছিল কলেজ ক্যাম্পাসে। বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক আলোচনা করছিল তারা দুজন। আলোচনার এক পর্যায়ে হঠাৎ শিলা বলে উঠল,